বন্ধুরা, আজ আলোচনা করব তৎসম শব্দ নিয়ে। আসলে বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে এই তৎসম শব্দটিকে আমরা বাদ দিতেই পারি না, ঘুরে ফিরে এই শব্দটির কথা আসে। এই আলোচনায় আজ তৎসম শব্দ সম্পর্কে আমরা আর একটু গভীরে প্রবেশ করতে পারবো। আশা করি তৎসম শব্দ নিয়ে অনেকের কিছু ভুল ধারণার অবসান হবে এই আলোচনাটি শুনলে। প্রয়োজন হলে এই আলোচনাটি শুনতে পারেন। দেখুন, এই যে আমি উপরে লিখে রেখেছি তৎসম শব্দ, তো তৎসম শব্দ কাকে বলে? আমাদের ব্যাকরণ বইতে যেটা লেখা থাকে যে যে সমস্ত শব্দ আমরা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অবিকৃতভাবে গ্রহণ করেছি সেগুলিকে বলা হয় তৎসম শব্দ। তো কিছু উদাহরণও লেখা থাকে বইতে। কীরকম লেখা থাকে? জল, ফল, চন্দ্র, পিতা, মাতা, সূর্য, শিক্ষক, তৎসম শব্দ, এগুলি কিন্তু সবই তৎসম শব্দ। অর্থাৎ এই শব্দগুলি সংস্কৃত ভাষায় বর্তমান ছিল, বাংলা ভাষাতেও অবিকৃতভাবে গ্রহণ করা হয়েছে। এই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই শব্দগুলিকে আমরা বলছি তৎসম। এই তৎসম মানেটা কি? তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান। অর্থাৎ তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ বাংলায় আমরা ব্যবহার করি সেগুলি যদি সংস্কৃতের সমান হয় তাহলেই তাদেরকে আমরা তৎসম শব্দ বলবো। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন এসে যায়, একটি গুরুতর প্রশ্ন, যে এই যে বলা হচ্ছে সম অর্থাৎ সমান, এই সমান কি বানানে না উচ্চারণে? আমাদের এই বিষয়টি একটু গভীরভাবে বুঝে নেওয়া প্রয়োজন। দেখুন, এই যে জল, এই শব্দটি সংস্কৃত ভাষায় এরকম ছিল। ফল, এই শব্দটি সংস্কৃত ভাষায় এরকম ছিল। কিন্তু সংস্কৃত ভাষায় কি এই শব্দটিকে জল বলা হতো? আমাদের উচ্চারণ আর সংস্কৃতের উচ্চারণ কি এক? ফল আমরা যেভাবে বলছি সংস্কৃতেও কি একইভাবে বলা হতো? বন্ধুরা, না, এভাবে বলা হতো না। কিভাবে বলা হতো? আমরা যদি এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করি তাহলে সহজে বুঝতে পারবো যে লয়ের সঙ্গে একটি নিহিত অ রয়েছে, আর সংস্কৃত ভাষায় ওই নিহিত অয়ের উচ্চারণ করা হতো। সংস্কৃত ভাষায় এই শব্দটিকে বলা হয় জল, ফল, চন্দ্র। অর্থাৎ এই অয়ের উচ্চারণ কিন্তু রক্ষিত হয় সংস্কৃত ভাষায়। আমরা এই শব্দটিকে কিন্তু, এই দুটি শব্দের কিন্তু শেষের অয়ের উচ্চারণ করি না। আবার দেখুন, লক্ষ্য করুন, চন্দ্র আমরা বাংলায় বলি চন্দ্র, অর্থাৎ শেষে যে নিহিত অ আছে তার উচ্চারণ আমরা ও করি। সংস্কৃত ভাষায় কিন্তু এটাকে বলা হতো চন্দ্র, অরক্ষিত হতো। সংস্কৃত ভাষায় কিন্তু ওই নিহিত অয়ের উচ্চারণ ও হতো না। তাহলে আমরা কিন্তু এই তিনটি উদাহরণ লক্ষ্য করলেই বুঝতে পারছি যে সংস্কৃত ভাষার উচ্চারণ আমরা গ্রহণ করিনি, আমরা বানান গ্রহণ করেছি। কিন্তু বানান এবং উচ্চারণ দুটিই গ্রহণ করেছি এমন উদাহরণও কিছু রয়েছে। যেমন লক্ষ্য করুন, পিতা, মাতা, এই যে দুটি শব্দ, এ দুটি কিন্তু সংস্কৃত ভাষায়ও যেভাবে উচ্চারণ করা হতো বাংলাতেও সেইভাবে উচ্চারণ করা হয়। এবার লক্ষ্য করুন এই উদাহরণটি, এটি যদি আমরা উচ্চারণ করি আর সংস্কৃতের উচ্চারণ লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো বাংলা এবং সংস্কৃতের উচ্চারণ হুবহু এক নয়, আকাশ পাতাল তফাৎ রয়েছে উচ্চারণে। আমরা বলি শিক্ষক, সংস্কৃত ভাষায় বলা হয় শিক্ষক। কেন? এই যে ক্ষীয় যুক্ত বর্ণটি, এটিকে ভাঙলে তো আমরা ক এবং মূর্ধন্য স পাই। এই সংস্কৃত ভাষায় এই ক এবং মূর্ধন্য স এর উচ্চারণ রক্ষিত হয়। বাংলায় আমরা এটা কি করে ফেলি? ক এবং খ, ক্ষীয়র বদলে ক আর খ এনে ফেলি। তাহলে পরিষ্কার হয়ে গেল
যে আমরা সংস্কৃত শব্দ অর্থাৎ এই তৎসম শব্দের বানানে গ্রহণ করেছি, উচ্চারণে নয়। যে সময়ে সংস্কৃত ভাষায় লোকে কথা বলতো সেই সময়কার কোনো পণ্ডিত যদি বর্তমান আমাদের কাছে এসে আমাদের এই সংস্কৃত শব্দের উচ্চারণ শোনেন, তিনি কিন্তু বুঝতেই পারবেন না সত্যিকার এগুলি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এই রকমই পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি যে তৎসম শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে আমরা শুধুমাত্র বানানে গ্রহণ করেছি, উচ্চারণে করিনি। বানানেও যে হুবহু গ্রহণ করিনি তার কয়েকটি উদাহরণ দেখুন। এই যে আমি একটি শব্দ লিখে রেখেছি সূর্য। আপনারা যারা একটু বয়স্ক তারা অনেকেই জানবেন যে পূর্বে আমরা সূর্য বানানটি এভাবে লিখতাম না, আমরা একটি জ ফলা দিয়ে লিখতাম। বর্তমানে আমরা এই জ ফলাটি আর ব্যবহার করি না। তাহলে কেন আমরা এই জ ফলাটি ব্যবহার করি না? এর কারণ হচ্ছে এই যে সংস্কৃত ভাষায় এই সূর্য বানান দুটি ঠিক ছিল, অর্থাৎ এর বিকল্প বানান ছিল। একটি ছিল সূর্য বানান এটি, আরেকটি হচ্ছে এই জফলা দিয়ে। আমরা কি করলাম, এই জফলা দেওয়া এই শব্দটাকে গ্রহণ করলাম না, আমরা এই শব্দটাকে গ্রহণ করলাম। অর্থাৎ সংস্কৃতে কিন্তু দুটি শুদ্ধ ছিল, আমরা আমাদের সুবিধা মতো একটিকে গ্রহণ করলাম। আরও একটি উদাহরণ দেখুন, যেমন আমরা যদি ধর্ম বানানটি লিখি বর্তমানে আমরা এভাবে লিখব, কিন্তু পূর্বে এই বানানটি লেখা হতো এভাবে, ময় রেপ। কর্ম, পূর্ব বানানেও এইভাবে রেপের নিচে যে বর্ণটি থাকতো সেটি দ্বিত্ব হতো, দুবার হতো। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বানান সংস্কার সমিতি হয়েছিল সেখানে কিন্তু এই বলা হয়েছিল যে রেপের নিচে আমরা আর এই ডাবল বর্ণ ব্যবহার করব না, সিঙ্গেল একটি বর্ণ ব্যবহার করব। তাহলে সংস্কৃত ভাষায় দুটো শুদ্ধ ছিল, আমরা একটি গ্রহণ করেছি বর্তমানে, এটি প্রমাণ হলো। আচ্ছা, আরও কিছু বিষয় বলা যায়। দেখুন, আমরা এই যে ভগবান এই যে শব্দটি সংস্কৃত ভাষায় কিন্তু এভাবে ছিল না। সংস্কৃত ভাষায় কি ছিল, বানের নিচে একটি হসন্ত ছিল। আমরা কিন্তু এই হসন্তটিকে আর ব্যবহার করি না। এরকম অসংখ্য শব্দ রয়েছে বন্ধুরা, যেমন মহান, সম্রাট, এই শব্দগুলির নিচে হসন্ত দেওয়া ছিল। আমরা কি করেছি, বাংলা ভাষায় এই হসন্তকে বাদ দিয়ে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, আমরা বিসর্গকেও অনেক ক্ষেত্রে বাদ দিয়ে ফেলেছি সংস্কৃতে যেটি ব্যবহার করা হতো। যেমন জ্যোতি, এই যে শব্দটি আগে লেখা হতো এই বিসর্গ দিয়ে, প্রথমত, দ্বিতীয়ত, প্রায়শ, শেষে বিসর্গ দিয়ে লেখা হতো। আগে আমরা অনেকেই পড়েছি, কেননা সংস্কৃত ওই বিসর্গ শেষে দেওয়া থাকতো। বর্তমান বানান বিধি অনুসারে এই বিসর্গ কিন্তু বর্জিত হয়েছে বন্ধুরা। অর্থাৎ সংস্কৃতের বানান কিন্তু আমরা হুবহু লিখছি না বর্তমানে। আর কি তফাৎ রয়েছে? আচ্ছা, এই যে সঙ্গীত বানানটি, সঙ্গীত বানানটি বর্তমানে লেখা হচ্ছে এভাবে। কিন্তু কিছুদিন আগেও এই বানানটি কি রকম ছিল বলুন তো? এই বানানটি ছিল এভাবে, এই যে এভাবে লেখা হতো। দুটি বানানই আগে শুদ্ধ ছিল। কেন? সংস্কৃতে এই দুটিই শুদ্ধ। আমরা কি করেছি, আমাদের সুবিধার্থে এটি গ্রহণ করেছি। কেন গ্রহণ করেছি সে আলোচনা অন্য কোনোখানে করা যাবে বন্ধুরা। আর কি কি তফাৎ রয়েছে? আরও কিছু তফাৎ রয়েছে আমাদের চোখে পড়ার মতো, যে সংস্কৃত বানান এবং আমাদের বর্তমান প্রচলিত বানান কিন্তু হুবহু এক নয়। যেমন দেখুন, আমি কিছু উদাহরণ যদি আপনাদের দেখাই তাহলে সহজেই বুঝতে পারবেন। এই যে শ্রেণী, শ্রেণী বানানটি বর্তমানে আমরা এভাবে লিখি না, শ্রেণী বানানটি বর্তমানে আমরা এভাবে লিখি। এভাবে কেন লিখি আর এভাবে কেন লিখি না? আগে তো এভাবে লিখতাম। আসলে সংস্কৃত ভাষায়
এই দুটি বানানই শুদ্ধ ছিল, আমরা একটি গ্রহণ করেছি। তাহলে আমার এই আলোচনার মাধ্যমে একটি জিনিস বন্ধুরা উঠে এলো যে তৎসম শব্দ বলতে আমরা কিন্তু যে শব্দগুলোকে চিহ্নিত করছি উচ্চারণে আমরা প্রায়ই আলাদা করে ফেলি শব্দগুলির, আর বানানেও কিন্তু অনেক ক্ষেত্রে সংস্কৃতের মতো একই রাখিনি, কিছু কিছু ক্ষেত্রে আমরা বদলে নিয়েছি আমাদের সুবিধার্থে। এবার যে মূল আলোচনা, তৎসম শব্দগুলিকে আমরা চিহ্নিত করব কিভাবে। আমরা তো বুঝে উঠতে পারি না কোনটা তৎসম শব্দ কোনটা অতৎসম শব্দ। বন্ধুরা, এই তৎসম শব্দ চিহ্নিত করার কোনো সহজ পদ্ধতি আমার জানা নেই। তৎসম শব্দ চিহ্নিত করতে গেলে সঠিকভাবে আপনাকে সংস্কৃত ভাষা জানতে হবে, সংস্কৃত ব্যাকরণ পড়তে হবে। এবার এই বয়সে এসে আমাদের পক্ষে সংস্কৃত ভাষা নতুন করে জানা বেশ কষ্টকর। তাহলে তৎসম শব্দ আমরা চিনব কি করে? আমরা বাংলা ব্যাকরণ পড়েও তৎসম শব্দকে চিহ্নিত করতে পারি। তাছাড়া আমাদের পাশে যদি একটি অভিধান রাখি, অভিধানে দেখবেন তৎসম শব্দের পাশে বিশেষ চিহ্ন দেওয়া থাকে, বা শব্দের পরে শব্দটি তৎসম কিনা সেটিও অনেক সময় লিখে দেওয়া থাকে। সুতরাং তৎসম শব্দ চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। আর তৎসম শব্দ চেনার একটি পদ্ধতির কথা আমি বলতে পারি। হিন্দুদের নাম এবং নামের পদবী, আমি ধর্মের কথা উল্লেখ করলাম বলে কিছু মনে করবেন না, আপনি আলোচনাটি শুনলেই বুঝতে পারবেন। হিন্দুদের নাম এবং পদবী বেশিরভাগ ক্ষেত্রেই তৎসম শব্দ দিয়ে গঠিত হয়। যেমন আমি আমার নামের কথা বলছি, জ্যোতি বিশ্বাস আমার নাম। জ্যোতি একটি তৎসম শব্দ, বিশ্বাস একটি তৎসম শব্দ। সুশান্ত সিংহ নামে আমার এক বন্ধু রয়েছে। সুশান্ত একটি তৎসম শব্দ, সিংহ একটি তৎসম শব্দ। স্বরাজ মুখোপাধ্যায় নামে আমার আরেকটি বন্ধু রয়েছে। স্বরাজ এবং মুখোপাধ্যায় এই নাম এবং পদবী দুটোই কিন্তু বন্ধুরা তৎসম। আর একটি ব্যাপার, এই তৎসম শব্দ কিন্তু আমাদের বাংলায় যে খুব কম তা কিন্তু নয়। বাংলায় প্রায় 44% শব্দ তৎসম। সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের এই সংখ্যাটি জানিয়েছিলেন। বন্ধুরা, এই যে নামের প্রসঙ্গ বললাম, তার মানে কিন্তু এই নয় সমস্ত হিন্দুদের নাম এবং পদবীগুলি তৎসম শব্দ। আপনাদের যে নামগুলি রয়েছে তার ভিতরেও অতৎসম শব্দও অনেক রয়েছে। আপনাদের কার কার নাম এই তৎসম শব্দ, কার কার পদবী এই তৎসম শব্দের মধ্যে পড়ে, আমাকে একটু লিখে জানাবেন। আর এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।